রুমে এসে আমি তো পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ কিছুই বের করিনি। মাথাটা আবার নষ্ট হয়ে গেল। প্রচুর জিদ নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি একেবারে ভিজে গিয়েছে। মনে আল্লাহর নাম নিতে নিতে পাওয়ার বাটনে ক্লিক করতেই দেখলাম মোবাইল এখন পর্যন্ত বেঁচে আছে। মানে মোবাইল এটা ওয়াটারপ্রুফ ছিল, তাই কিছু হয়নি। জামা কাপড় চেঞ্জ করে মোবাইলটা হাতে নিয়ে রোজাকে কল করলাম। কিন্তু আমার যেই সুন্দর ভাগ্য, মন চাচ্ছে মোবাইলটাকে সুন্দরভাবে শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে ফ্লোরে এমনভাবে ছুড়ে মারি যেন শালায় টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কি করব, এটা রোজার দেওয়া প্রথম গিফট। এত বড় কোম্পানির মালিক, অথচ আমার মোবাইলে ব্যালেন্স শেষ। এক বালতি কষ্ট নিয়ে নেহার রুমে আসলাম। নেহা তোর মোবাইলটা একটু দে তো। নেহা, কেন? একটু দরকার আছে। নেহা আর কেন কথা না বলে মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। রোজার নাম্বারে ৫-৬ বার কল করলাম, কিন্তু ওর মোবাইল বন্ধ বলছে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আব্বু আম্মুর রুমে চলে এলাম। আম্মু আসব, দরজায় নক করে। আম্মু, আমি বলেছি না আমাদের রুমে আসতে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কিছুটা রেগে গিয়ে বলল। আচ্ছা সরি। আব্বু, তো নবাবজাদা কি বলার জন্য আমাদের কাছে এসেছেন? আব্বু আমি কালকে রোজাদের বাসায় যেতে চাই। আব্বু আম্মু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো তোমার, এইভাবে তাকিয়ে আছো কেন? আব্বু আম্মু একসাথে বলল, না কিছু না। আব্বু, ঠিক আছে। একটা প্রবলেম আছে। আব্বু, কি প্রবলেম? আমি তো রোজাদের বাসা চিনি না। আব্বু, ওহ ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিবনে। ঠিক আছে। আব্বু আম্মুর রুম থেকে বের হয়ে রুমে চলে আসলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাম হাতের দিকে তাকিয়ে দেখলাম হাতটা কিছুটা ফুলে গিয়েছে। তারপরও ব্যথাটাকে হজম করে নিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম নারায়ণগঞ্জ টু খুলনার উদ্দেশ্যে। সকাল ৮টায়। সকাল ১১টা। ড্রাইভ করছিলাম, হঠাৎ মোবাইলে রিয়ার কল আসলো। প্রচুর বিরক্তি নিয়ে ওর কলটা কেটে দিলাম। এক এক করে ৬ বার কল করল, আর ৬ বারই আমি ওর কলটা কেটে দিলাম। হঠাৎ আবার ও কল দিল, এইবার ওর কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই রিয়া বলল, রিয়া, হ্যালো, শোনো প্লিজ, কল কেটে দিও না, প্লিজ আমার কথাটা একবার শোনো। বলো, বিরক্তি নিয়ে বললাম। রিয়া, নীল, কালকে আমি তোমাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, আর এটাও জানি তুমি আমার আর আবিরের সব কথা শুনেছ। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে আসলেই অনেক ভালোবাসতাম, কিন্তু ১ বছর আগে আমার বোনের বিয়েতে আবিরের সাথে আমার প্রথম দেখা হয়। তারপর ওর সাথে কথা বলতে বলতে ওকে অনেক ভালোবেসে ফেলি। কাল রাতে আবির ওর বাবা মা আর আমার বাবা মার সাথে আমাদের সম্পর্কের কথা বলে, আর তারা রাজি হয়ে যায় আমার আর আবিরের বিয়ের জন্য। আর কিছুদিন পর আমাদের বিয়ে। প্লিজ নীল, আমাকে মাফ করে দাও, আমাকে ভুলে যাও। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। রিয়া ১ মাস আগে আমার বিয়ে হয়ে গিয়েছে, রিয়ার কথা আটকিয়ে দিয়ে বললাম। আমার কথা শুনতেই রিয়া একদম চুপ হয়ে গেল, কোনো আওয়াজ হচ্ছে না। আর কিছু না বলে কলটা কেটে দিলাম। প্রায় ১০ ঘন্টা জার্নি করে অবশেষে খুলনা পৌঁছালাম। সন্ধ্যা ৬টা, রোজাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে কেমন যেন ভয় লাগছে। বেশি কিছু না ভেবে কলিং বেল বাজালাম। কিছু সময় পর রোজা এসে দরজা খুলে দিল। রোজা আমাকে দেখতেই ভূত দেখার মতো চমকে উঠল। আর আমি রোজাকে দেখে একটু অবাক হলাম, কারণ ওর চেহারা একেবারে শুকিয়ে আছে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? রোজা, তো তুই এখানে কেন? আমি এখানে কেন মানে? রোজা যেই কিছু বলতে যাবে তার আগেই ভিতর থেকে রোজার আব্বু বলে উঠল, শাহজাহান কাজী, রোজামাকে এসেছে। রোজা কিছু বলতে যাবে তার আগেই আমি রোজাকে পাশ কাটিয়ে ভিতরে চলে আসলাম, কারণ রোজা হয়তো এই জন্মে আমাকে বাসার ভিতরে ঢুকতে দিল না।